জিব্রাল্টার প্রণালী আফ্রিকা ও ইউরোপের মাঝখানে এই সংকীর্ণ জলপথ অতিক্রম করতেই চলেছে যুক্তরাষ্ট্রের ওহিও ক্লাস সাবমেরিন ইউএসএস আলাস্কা। এটি সাধারণত গভীর সমুদ্রে গোপনে টহল দেয়, কিন্তু আজ তা প্রকাশ্যে ভেসে উঠেছে ব্রিটিশ সামরিক ঘাঁটি জিব্রাল্টারে। মিডিয়া ছুটেছে, ক্যামেরাবন্দি হচ্ছে দানবের ছবি। ১৭১ মিটার দৈর্ঘ্য, ১৩ মিটার প্রস্থ, পানির নিচে ওজন ১৮,৭৫০ টন, পারমাণবিক চুল্লি চালিত। একবার জ্বালানি ভরে দিলে ২০ থেকে ২৫ বছর পানির নিচে থাকতে পারে। ৮০০ ফুট গভীরে ডুব দিতে পারে। চোখের সামনে ভাসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে মারাত্মক অস্ত্র। আলাস্কা নিয়ে আসছে ২০টি ট্রাইডেন্ট 2D5 মিসাইল। প্রতিটি মিসাইলের রেঞ্জ ১২,০০০ কিলোমিটার। ভূমধ্যসাগর থেকে সেটি ইরান সহ পুরো মধ্যপ্রাচ্য ও এশিয়ার অধিকাংশ দেশকে টার্গেট করতে পারে। প্রতিটি মিসাইলে ৪ থেকে ৮টি স্বতন্ত্র পারমাণবিক ওয়ারহেড থাকে। ওয়ারহেড দুই ধরনের, W76 ১০০ কিলোটন ও W88 ৪৭৫ কিলোটন। প্রসঙ্গত, ১৯৪৫ সালে হিরোশিমায় যে বোমা ফেলা হয়েছিল তার শক্তি ছিল ১৫ কিলোটন। অর্থাৎ ইউএসএস আলাস্কার একটি মাত্র ট্রাইডেন্ট মিসাইলে যদি ৮টি W88 ওয়ারহেড থাকে, তবে তার মোট ধ্বংস ক্ষমতা প্রায় ৩৮০০ কিলোটন, ৩.৮ মেগাটন। একটি মাত্র মিসাইল প্রায় ৪,০০০ হিরোশিমা ধ্বংস করতে পারে। আর আলাস্কায় আছে ২০টি মিসাইল, তাহলে মোট ধ্বংস ক্ষমতা ৭৬,০০০ কিলোটন। এটি ইরানের মতো দেশকে কেবল ধ্বংস নয়, কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। সাধারণত এই সাবমেরিনগুলো গোপন অবস্থায় থাকে, কখনো তাদের অবস্থান প্রকাশ করা হয় না। দুটি টিম, ব্লু টিম আর গোল্ড টিম, পালাক্রমে পাহারা দেয়। একটি টিম সমুদ্র থেকে ফেরার পর অন্যটি যায়। কেউ জানে না কোন সাগরের কোন অংশে তারা অবস্থান করছে। কিন্তু এবার যুক্তরাষ্ট্র নিজেই আলাস্কার অবস্থান জানিয়ে দিল। বার্তা একটাই, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। পূর্বের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের মোকাবেলায় টমাহক মিসাইল, প্যাট্রিয়ট, থার্ড ড্রোন ও পঞ্চম প্রজন্মের JSM-ER মিসাইল ব্যবহার করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীন ও রাশিয়ার সহায়তায় এত শক্তিশালী হয়ে গেছে যে যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র ইরানের মূল ভূখণ্ডে ঢুকতে পারছে না। ইরানের হরমুজ বন্ধ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত, ইস্পাহানের পাহাড়ের নিচে টানেলে লুকিয়ে আছে পারমাণবিক উপাদান। যুক্তরাষ্ট্র হয়েছে অসহায়, তাই তাদের পারমাণবিক অস্ত্র বের করতে হয়েছে। যুক্তরাষ্ট্র ৩ কারণে আলাস্কাকে প্রকাশ্যে এনেছে। প্রথম, ইরানকে মানসিক চাপ দেওয়া, ইরান যাতে ভয় পেয়ে চুক্তিতে রাজি হয়। দ্বিতীয়, নিজস্ব দুর্বলতা ঢাকা। দেখা যাচ্ছে প্রচলিত যুদ্ধে ইরানকে পরাস্ত করতে পারছে না যুক্তরাষ্ট্র, তাই শেষ অস্ত্র দেখাচ্ছে। তৃতীয়, নিজের মিত্রদের আশ্বস্ত করা। ইসরায়েল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিয়ে সন্দিহান। তাদের মনে করানো যে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইরান চেয়েছিল যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ $২৭০ বিলিয়ন, নিষেধাজ্ঞায় আটকে পড়া $২০ বিলিয়ন সম্পদ ছাড়, হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব ও ফি আদায়ের অধিকার। ট্রাম্প সরাসরি না বলে দেন। এর পরপরই আলাস্কা ভূমধ্যসাগরে হাজির। ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা শেষ করেছি, এখন আর কিছুই বাকি নেই। ট্রাইডেন্ট 2D5 মিসাইল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে নির্ভরযোগ্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়। রেঞ্জ ১২,০০০ কিলোমিটার। নির্ভুলতা এত বেশি যে ১০,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকে ৯০ মিটারের মধ্যে আঘাত হানে। অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি থাকায় রাডার ফাঁকি দিতে পারে। প্রতিটি মিসাইলে একাধিক ওয়ারহেড বহনের ক্ষমতা আছে। এটিকে MIRV মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বলে। উৎক্ষেপণের পর একটি মিসাইল আকাশে ৮টি আলাদা ওয়ারহেডে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ওয়ারহেড ভিন্ন ভিন্ন শহর, সামরিক স্থাপনা বা পারমাণবিক সাইলো ধ্বংস করতে পারে। একটি মিসাইল দিয়ে একটি দেশের ৮টি শহর একসঙ্গে ধ্বংস করা সম্ভব। ট্রাইডেন্ট মিসাইলে দুই ধরনের ওয়ারহেড হয়। প্রথমটি WV76 ১০০ কিলোটন, দ্বিতীয়টি WV88 ৪৫০ থেকে ৪৭৫ কিলোটন। একটি ট্রাইডেন্ট মিসাইলে ৮টি W88 ওয়ারহেড বসালে মোট ধ্বংস ক্ষমতা দাঁড়ায় ৩,৮০০ কিলোটন। এক মিসাইলেই ৪ লাখের বেশি মানুষ মারা যেতে পারে। আর আলাস্কায় রয়েছে ২০টি ট্রাইডেন্ট মিসাইল। মোট ধ্বংস ক্ষমতা ৭৬,০০০ কিলোটন। ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি। ৭৬,০০০ কিলোটন শক্তি দিয়ে পুরো ইরান কয়েকবার ধ্বংস করা যাবে। শুধু ইরান কেন, গোটা মধ্যপ্রাচ্য রেহাই পাবে না। প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে? এর উত্তর হ্যাঁ, না কঠিন। বিশেষজ্ঞরা দুটি ভাগে বিভক্ত। একদল বলে যুক্তরাষ্ট্র শুধু ভয় দেখাচ্ছে, পারমাণবিক অস্ত্র ব্যবহার মানে যুদ্ধের মাত্রা বদলে যাবে, পুরো বিশ্ব বিপর্যয়ের মুখে পড়বে, তেলের দাম আকাশচুম্বী হবে,
বাণিজ্য বন্ধ, খাদ্য সংকট দেখা দেবে। ইউরোপীয় মিত্ররাও এর বিপক্ষে। আরেক দল বলে ট্রাম্প অপ্রত্যাশিত। ইরান যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করতে পারমাণবিক হামলা চালাতে পারে। ট্রাম্পের ভাষায় সব অপশন টেবিলে আছে। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার পর পৃথিবীতে আর কখনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়নি। কোরিয়া, ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাকে ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র। কিন্তু ইরান যুদ্ধ ভিন্ন। ইরানের কাছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে অগ্রহণযোগ্য শক্তি রয়েছে, তারা সহজে ছাড় দেবে না। আলাস্কার অবস্থান জানিয়ে যুক্তরাষ্ট্র বিষয়টি আরও জটিল করে তুলেছে। আগে যদি কৌশলগত অস্ত্র ছিল, এখন তা সরাসরি হুমকিতে পরিণত হয়েছে। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে আলাস্কা মোতায়েন নিয়ে মন্তব্য করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির কার্যালয় থেকে বলা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠক ডেকেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গণমাধ্যমের মুখোমুখি হননি। ইরান চুপ কেন? 3টি কারণ অনুমান করা যায়। প্রথমত, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চায় না। দ্বিতীয়ত, ইরান হয়তো আলোচনার ফাঁক রাখতে চায়। তৃতীয়ত, ইরান নিজেদের পাল্টা প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে, ইরান তার 5টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা খালি করছে। ইস্পাহানের গোপন টানেলে ইউরেনিয়াম সরিয়ে নিচ্ছে। কমান্ডাররা আরও গভীর বাংকারে অবস্থান নিচ্ছে। ইরান জানতে চেয়েছে যুক্তরাষ্ট্রের এই হুমকি ফাঁকি দেওয়া যায় কিনা। ইরান সম্ভবত রাশিয়া ও চীনকে জরুরি বার্তা দিয়েছে, আমরা চাপে আছি, তোমাদের সাহায্য চাই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্টের সঙ্গে জরুরি ফোন আলাপের খবর পাওয়া গেছে। আলাস্কা মোতায়েনের পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের রিপোর্ট বলছে, ইরান এখন পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে। ইসরায়েল সতর্ক করে দিয়েছে, ইরান যদি পরমাণু শক্তি অর্জন করে তাহলে ইসরায়েল টিকে থাকবে না। নেতানিয়াহু ট্রাম্পকে বারবার বলেছেন, ইরানকে শেষ করার এটাই উপযুক্ত সময়। ট্রাম্প হয়তো ইসরায়েলের চাপেই আলাস্কা মোতায়েনের অনুমতি দিয়েছে। ইসরায়েল নিজেও প্রস্তুতি নিচ্ছে। তাদের 3টি ডলফিন ক্লাস সাবমেরিনে পারমাণবিক ক্রুজ মিসাইল রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। ইসরায়েল যে কোনো মুহূর্তে ইরানের উপর একা হামলা চালাতে পারে। ট্রাম্প হয়তো চান ইরানের ভয় দেখানোর কাজটা ইসরায়েল যেন করে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি, বিশ্বযুদ্ধের শঙ্কা। বাংলার দিগন্তে সূর্য ওঠে, সেই আলো যেন অন্ধকার নয়, আগুনের আভা। আকাশে মিশে গেছে মিসাইলের কালো ধোঁয়া আর সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সাবমেরিনের খাদ। হিরোশিমার সেই স্মৃতি যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এশিয়ার বুকে। বিশ্বাস আর যুক্তির বাঁধ ভেঙে দিচ্ছে আতঙ্কের জোয়ার। ইতিহাসের কোনো ক্লাস শেখায়নি কিভাবে পারমাণবিক বোতামটা বেসামরিক মানুষের উপর চাপানো স্বার্থে ঠেলে দেয়। শিক্ষা দেওয়া জরুরি এই সত্য, যুদ্ধ শুরু করা সহজ কিন্তু থামানো অসম্ভব। অস্ত্র প্রতিযোগিতার এই জটিল সমীকরণে বাংলাদেশ কোথায়? বাংলাদেশের জন্য সাবমেরিন কেনা, হাইপারসনিক বা পারমাণবিক শক্তি অর্জন কল্পনাতীত। তবুও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব। এই নীরবতা অনেক মূল্যবান, কারণ যুদ্ধবাজির মুখে নীরবতা বিচক্ষণতার চিহ্ন। তবু প্রশ্ন হলো, অস্ত্রের আগ্রাসনে যখন পারমাণবিক ভীতি ছড়িয়ে পড়ে, তখন নিরস্ত্র জাতি কোথায় আশ্রয় নেবে? যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে মোট 18টি ওহিও ক্লাস সাবমেরিন রয়েছে। এর মধ্যে 4টিকে ট্রাইডেন্ট মিসাইল থেকে টমাহক মিসাইল বহনের জন্য রূপান্তর করা হয়েছে। প্রতিটি রূপান্তরিত সাবমেরিনে 154টি টমাহক ক্রুজ মিসাইল থাকে। 14টি সাবমেরিনে ট্রাইডেন্ট মিসাইল রয়েছে। প্রতিটি ট্রাইডেন্ট বহনকারী সাবমেরিনে 20টি করে ট্রাইডেন্ট মিসাইল ও 160টি পারমাণবিক ওয়ারহেড থাকে। অর্থাৎ 14টি সাবমেরিনে মোট 2240টি পারমাণবিক ওয়ারহেড মজুত রয়েছে। এই সংখ্যা ভয়াবহ। এত অস্ত্র দিয়ে পুরো পৃথিবী কয়েকবার ধ্বংস করা যাবে। আলাস্কা শুধুমাত্র একটি সাবমেরিন। এটি মোতায়েনের বেশ কৌশলগত বার্তা রয়েছে। আগে যদি 4টি সাবমেরিন টমাহক নিয়ে ইরানের কাছে যেত, এবার ট্রাইডেন্ট নিয়ে এলো আলাস্কা। ইরানের দূরত্ব ভূমধ্যসাগর থেকে প্রায় 1500 কিলোমিটার। আলাস্কার ট্রাইডেন্ট মিসাইলের পাল্লা 12,000 কিলোমিটার। অর্থাৎ ভূমধ্যসাগর থেকেই পুরো ইরান টার্গেট করা যাবে। পারস্য উপসাগর বা আরব সাগরে যাওয়ার ঝুঁকি নেই। ইরানের উপকূলবর্তী প্রতিরক্ষা ব্যবস্থা ও ছোট সাবমেরিন ও স্পিড বোটের হাত থেকে রক্ষা পাবে আলাস্কা। ভূমধ্যসাগরে ব্রিটিশ ও ফরাসি ঘাঁটি আছে, সেখান থেকে লজিস্টিক সাপোর্ট নিতে পারবে। ইসরায়েল সাইপ্রাস গ্রিসের বায়ুসীমা ব্যবহার করতে পারবে। সুতরাং আলাস্কা মোতায়েনের জন্য ভূমধ্যসাগর আদর্শ স্থান। বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যম তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশ্লেষণ শুরু করেছে। টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান সবাই লিখছে পারমাণবিক যুদ্ধের শঙ্কা। সহজে সম্ভাবনা ক্ষীণ, কিন্তু উড়িয়ে দেবার মতো নয়। ট্রাম্প ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারেন, ড্রোন হামলা চালাতে পারেন, ইস্পাহানের টানেল ধ্বংস করতে পারেন। কিন্তু সেটা হলে ইরান পাল্টা জবাব দেবে। ইরানের জবাব ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোকে টার্গেট করবে। তেলের দাম বেড়ে যাবে, বিশ্ব অর্থনীতি স্থবির।
চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে পারে, আর তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা তৈরি হবে। ইতিহাস সাক্ষী 1962 সালের কিউবা মিসাইল সংকটে বিশ্ব পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে গিয়েছিল। 2026 সালে ইরান সংকটে সেই দ্বারপ্রান্তে ফিরে এলো। তবে সেবার সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পিছু হটেছিল। এবার ইরান পিছু হচ্ছে না, যুক্তরাষ্ট্রও পিছু হচ্ছে না, তাই সবাই ভয় পাচ্ছে। ইরান জানে পারমাণবিক সাবমেরিনের মুখে টিকে থাকার একটাই উপায় কৌশলী নীরবতা। ইরান আলাস্কার মোতায়েন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করছে। তারা চায় বিশ্বের জনমত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গড়ে উঠুক। চীন ও রাশিয়াকে আরও সক্রিয় হতে বলেছে। ইরান জানতে চায়, রাশিয়া যদি ভূমধ্যসাগরে তাদের নৌবহর পাঠায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে, আর চীন যদি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে। ইরান চায় আলাস্কার মতো সাবমেরিনের বিরুদ্ধে পাল্টা অস্ত্র তৈরি করতে। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির চেষ্টা করছে। এই বিষয়ে অগ্রগতির গোপন আছে। ইরান জানে পারমাণবিক সাবমেরিনের মুখে টিকে থাকার একটাই উপায় কৌশলী নীরবতা। ইরান আলাস্কার মোতায়েন নিয়ে সরাসরি প্রতিক্রিয়া না দিয়ে অপেক্ষা করছে। তারা চায় বিশ্বের জনমত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গড়ে উঠুক। চীন ও রাশিয়াকে আরও সক্রিয় হতে বলেছে। ইরান জানতে চায়, রাশিয়া যদি ভূমধ্যসাগরে তাদের নৌবহর পাঠায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে, আর চীন যদি দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হবে। ইরান চায় আলাস্কার মতো সাবমেরিনের বিরুদ্ধে পাল্টা অস্ত্র তৈরি করতে। ইরান দীর্ঘদিন ধরেই নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির চেষ্টা করছে। এই বিষয়ে অগ্রগতির গোপন আছে। আলাস্কা নামের পারমাণবিক সাবমেরিনটি এখন ভূমধ্যসাগরে। ট্রাইডেন্ট মিসাইল প্রস্তুত, ট্রাম্পের শেষ হাতিয়ার। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি সত্যিই ইরানের ওপর পারমাণবিক হামলা চালাবেন? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে। যুদ্ধ এখন সময়ের ব্যাপার। ইরান কি কখনো নত হবে? পারস্যের ইতিহাস কাউকে মাথা নত করতে শেখায়নি। ইরানের প্রতিরোধের আগুন কখনো নেভানো যায় না। ইরান হয়তো ধ্বংস হতে পারে, কিন্তু মাথা নত করবে না। এই আগুন দেখে নেওয়ার মতো। আলাস্কা যত শক্তিশালী হোক না কেন, ইরানের মানুষের আত্মার আগুনের সামনে তা কিছুই না। সেই আগুন জ্বলবে চিরকাল। ইরানের প্রতিটি শহীদ মা, প্রতিটি অনাহারী শিশু, প্রতিটি রোজাদার বৃদ্ধের বুকে। হরমুজ প্রণালীর জলে তখন সূর্য ডুবে গেছে, আলো নেই, শুধু অন্ধকার। সেই অন্ধকারে ভেসে উঠছে আলাস্কার ছায়া। প্রশ্ন থেকে যায়, কে প্রথম বোতাম টিপবে, ট্রাম্প নাকি পুতিন নাকি নেতানিয়াহু? উত্তর লুকিয়ে আছে ভূমধ্যসাগরের গভীরে, আলাস্কার ইঞ্জিন কক্ষে, আর মৃত্যুর অপেক্ষায় আছে গোটা বিশ্ব। আলাস্কার একেবারে উত্তরের প্রান্তে আর্কটিক সার্কেলের ভেতরে ছোট্ট একটি শহর ওটকিয়াকভিক। দূরত্ব, ঠান্ডা আর কঠিন প্রকৃতির মাঝেও এখানকার মানুষের জীবন চলে এক অদ্ভুত নিয়মে। আর সেই নিয়মের সবচেয়ে বিস্ময়কর অংশ হলো, এখানে বছরের নির্দিষ্ট সময়ে সূর্য প্রায় 3 মাস ডোবে না। এবছরও সেই সময় শুরু হয়েছে। রোববার সকালে শহরটিতে সূর্য উঠেছে, আর জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে আগামী 2 আগস্ট পর্যন্ত আর সূর্য অস্ত যাবে না। অর্থাৎ টানা প্রায় 84 দিন ধরে আকাশে থাকবে আলো, আর রাত নামবে না, ঠিক যেভাবে পৃথিবীর অন্য কোথাও হয়। এই বিরল প্রাকৃতিক ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। পৃথিবীর অক্ষ হেলে থাকার কারণে আর্কটিক ও অ্যান্টার্কটিক অঞ্চলে গ্রীষ্মকালে এমনটা ঘটে। ফলে সূর্য দিগন্তের নিচে না নেমে দিনের পর দিন আকাশে ঘুরে বেড়ায়, আর পুরো পরিবেশ থাকে আলোর মধ্যে। এই শহরে সূর্যের এই না ডোবার গল্প শুরু হয়েছে একদম নির্দিষ্ট সময় থেকে। স্থানীয় সময় 10 মে রাত 1:48 ছিল বছরের শেষ সূর্যাস্ত। তারপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাত 2:57 আবার সূর্য উঠে পড়ে। সেখান থেকে শুরু হয় টানা দিনের আলোর এই দীর্ঘ যাত্রা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রকাশিত টাইম ল্যাপস ভিডিওতে দেখা গেছে কিভাবে শহরের আকাশ ধীরে ধীরে রং বদল করে শেষ সূর্যাস্তকে বিদায় জানায় এবং নতুন সূর্যোদয়কে স্বাগত জানায়। সেই মুহূর্তই যেন এই 84 দিনের দীর্ঘ আলোর দরজা খুলে দেয়। ওটকিয়াকভিক শুধু গ্রীষ্মেই এমন অভিজ্ঞতা পায় না, শীতকালে ঘটে এর সম্পূর্ণ উল্টো ঘটনা, যাকে বলা হয় পোলার নাইট বা মেরু রাত্রি। তখন প্রায় 64 দিন সূর্য ওঠে না, চারপাশ থাকে অন্ধকার ডুবে। নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত এখানকার মানুষকে সূর্যের দেখা ছাড়াই জীবন কাটাতে হয়। তবু কঠিন এই পরিবেশই তাদের জীবনের অংশ হয়ে গেছে। বরফ ঢাকা প্রকৃতি, দীর্ঘ অন্ধকার কিংবা অবিরাম আলো, সবকিছুই এখানে স্বাভাবিক। তাই পৃথিবীর সবচেয়ে উত্তরের এই শহর শুধু ভৌগোলিক অবস্থানই বিশেষ নয়, বরং প্রকৃতির এক অনন্য নিয়মের জীবন্ত উদাহরণ।
ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক ভিডিও প্রকাশের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, আজও ফ্রন্ট লাইনে কোনো নীরবতা ছিল না, যুদ্ধ এখনো চলমান। আমরা প্রতিটি পরিস্থিতি নথিভুক্ত করছি এবং স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছে নেই। দুর্ভাগ্যজনকভাবে নতুন হামলার আশঙ্কাও রয়েছে, তবু শান্তি প্রতিষ্ঠা করতেই হবে, আর আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইউক্রেনের প্রতিরক্ষা, স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প 12 মে হোয়াইট হাউস থেকে চীন সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের বলেন, ইউক্রেন যুদ্ধের সমাপ্তি খুব কাছাকাছি চলে এসেছে বলে আমি সত্যিই মনে করি। তিনি আরও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা হবে বলে তিনি বিশ্বাস করেন। ট্রাম্পের এই মন্তব্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার যে বক্তব্য দিয়েছিলেন তার সঙ্গেও মিল রয়েছে। উভয় পক্ষের বক্তব্যে স্পষ্ট, যুদ্ধ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়লেও বাস্তব পরিস্থিতি এখনো অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির আশাবাদ দেখালেও ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক অবস্থানে রয়েছে। ফলে যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে মাঠের পরিস্থিতি ও আন্তর্জাতিক আলোচনার অগ্রগতির উপর। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এখন ৩য় মাসে পৌঁছেছে। যুদ্ধের ময়দানে যেমন ক্ষেপণাস্ত্র আর ড্রোনের লড়াই চলছে, তেমনি ওয়াশিংটনের ভেতর শুরু হয়েছে আরেক যুদ্ধ, সংখ্যার যুদ্ধ। প্রশ্ন একটাই, এ যুদ্ধের প্রকৃত খরচ আসলে কত? পেন্টাগনের ভাষ্য অনুযায়ী এখন পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। সম্প্রতি হাউস আর্মড সার্ভিসের কমিটির শুনানির পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জে হার্ড জানান, এই অর্থের বড় অংশ খরচ হয়েছে গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, সামরিক সরঞ্জাম পরিবহন ও রক্ষণাবেক্ষণে। তার দাবি, এটি মূলত সরাসরি যুদ্ধ পরিচালনায় ব্যয় হয়েছে। কিন্তু এই হিসাব ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। কারণ যুদ্ধ শুরুর মাত্র 6 দিনের মাথায় মার্কিন প্রশাসনের ভেতর থেকে বলা হয়েছিল তখন পর্যন্ত খরচ হয়েছে $11.3 বিলিয়ন। ফলে অনেকে প্রশ্ন তুলছেন, 2 মাসের বেশি সময় ধরে চলা সংঘাতে মোট ব্যয় $25 বিলিয়ন কিভাবে হয়? ডেমোক্র্যাট আইন প্রণেতা ও অর্থনীতিবিদদের একাংশ বলছেন, প্রকৃত চিত্র অনেক বেশি ভয়াবহ। তাদের মতে যুদ্ধের সরাসরি ব্যয়ের বাইরেও আরও বিশাল অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে, যার হিসাব পেন্টাগনের বর্তমান প্রতিবেদনেই নেই। এই যুদ্ধের ব্যয়ের বড় একটি অংশ বাড়ছে অস্ত্রের অসম লড়াইয়ের কারণে। ইরান তুলনামূলক কম খরচে শাহেদ ড্রোন ব্যবহার করছে, যার প্রতিটির দাম প্রায় $50,000। অথচ সেগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে হচ্ছে প্রায় $4 মিলিয়ন মূল্যের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। অর্থাৎ একটি সস্তা ড্রোন ধ্বংস করতে ব্যয় হচ্ছে কয়েক মিলিয়ন ডলার। শুধু আকাশ যুদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো বড় ক্ষতির মুখে পড়েছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও জর্ডানে অবস্থিত বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের পাল্টা হামলার কারণে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে। এসব ঘাঁটি মেরামত, প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং নতুন অবকাঠামো নির্মাণেও ব্যয় দ্রুত বাড়ছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আগামী অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক সম্প্রসারণ পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে। তবে সমালোচকদের প্রশ্ন, এই বিপুল অর্থ কি সত্যি নিরাপত্তার জন্য, নাকি দীর্ঘমেয়াদী যুদ্ধ অর্থনৈতিক নতুন বাস্তবতা তৈরি করছে? সব মিলিয়ে ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় এখনো ধোঁয়াশায় ঢাকা। পেন্টাগন যেখানে $25 বিলিয়ন হিসাব দেখাচ্ছে, সেখানে অর্থনীতিবিদদের আশঙ্কা শেষ পর্যন্ত এই যুদ্ধের বোঝা $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। আর সে বোঝা শেষ পর্যন্ত গিয়ে পড়বে মার্কিন করদাতা ও সাধারণ মানুষের কাঁধেই। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন। এবার সরাসরি রাস্তায় নামাজ আদায় নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মসনদে বসতে নতুন নতুন নিয়ম চালু করতে শুরু করেছে। গরু পাচার, চোরা কারবার ও পুলিশের উপর ঢিল পাটকেল ছোড়ার বিরুদ্ধে কঠোর হয়েছে সরকার। আর এবার নতুন সিদ্ধান্ত এলো, এখন থেকে রাস্তা দখল করে আর নামাজ নয়। এমনকি কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডের ঈদের জামাত নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিজেপি সরকার গঠন হতেই পশ্চিমবঙ্গে মুসলিমদের উপর চাপ বাড়তে শুরু করেছে, এমন শঙ্কা নিয়ে দিন পার করছে রাজ্যটির সংখ্যালঘু মুসলিমরা। এবার রাস্তায় নামাজ পড়া নিয়ে কড়াকড়ি ঘোষণায় তৈরি হয়েছে আরও সমালোচনা। বিজেপি নেতা অর্জুন সিং বলেছেন, নামাজ পড়তে হবে মসজিদে, রাস্তায় নয়। একই সঙ্গে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের জামাত আয়োজন নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তার দাবি, জনসাধারণের রাস্তা ধর্মীয় কাজে ব্যবহার করা উচিত নয়। বছরের পর বছর ধরে কলকাতার রেড রোডে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। এই আয়োজনকে দেখা হয় পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসাবেও। কিন্তু নতুন সরকারের অবস্থানের কারণে সেই আয়োজনেরও ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, আদালতের নির্দেশনা মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তবে সমালোচকদের প্রশ্ন, শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা? কারণ এর আগেও ভারতের বিভিন্ন রাজ্যে একই ধরনের পদক্ষেপ দেখা গেছে। বিশেষ করে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে প্রকাশ্য স্থানে নামাজ আদায়ের একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়। কোথাও কোথাও পার্ক, খেলার মাঠ কিংবা রাস্তার উপর জুমার নামাজ আদায় বন্ধে প্রশাসনিক নির্দেশনাও জারি করা হয়েছিল। এমনকি নামাজ পড়ার সময় পুলিশের নির্যাতনের ভিডিও নিয়েও ব্যাপক সমালোচনা হয়। মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যগুলোতে ক্রমেই চাপে পড়ছে মুসলমানদের ধর্মীয় কর্মকাণ্ড। পশ্চিমবঙ্গেও সেই একই ধারা শুরু হলো কিনা তা নিয়ে চলছে এখন আলোচনা। একদিকে মুসলিম সংগঠনগুলোর আশঙ্কা, রাস্তায় নামাজ নিষিদ্ধের মতো সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় ধরনের বিধিনিষেধের পথ তৈরি করতে পারে। যদিও বিজেপির দাবি, এটি কোনো ধর্মীয় বৈষম্য নয়, বরং জনশৃঙ্খলা রক্ষার উদ্যোগ। এরই ধারাবাহিকতায় শুধু নামাজ নয়, গরু পাচার বিরোধী অভিযান জোরদারের কথাও জানিয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান বাস্তবায়নের দিকেই এগোচ্ছে, আর সেই কারণেই ধর্মীয় ইস্যুগুলো আবারও সামনে চলে আসছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বোমা বর্ষণ বন্ধ হওয়ার পর গত 5 সপ্তাহে গাজায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনি ভূখণ্ডটিতে নতুন করে ব্যাপক আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, হামাস যোদ্ধারা সেখানে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তুলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 8 এপ্রিল ইরান যুদ্ধবিরতির পর থেকে গাজায় 120 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রাণহানিদের মধ্যে 8 জন নারী ও 13 জন শিশু রয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাকলেড জানিয়েছে, এপ্রিল মাসে মার্চের তুলনায় গাজায় ইসরায়েলের হামলা 35% বেড়েছে। গাজায় ইসরায়েলি হামলা বৃদ্ধিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও পুনর্গঠন পরিকল্পনার অগ্রগতিতে স্থবিরতার আরও একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। 36 বছর বয়সী অন্ধ ফিলিস্তিনি লাফি আল নাজার, যার এক ছেলে 28 এপ্রিল ইসরায়েলি হামলায় প্রাণ হারান, তিনি বলেন, যুদ্ধ এখনো চলছে। ঘোষণায় হয়তো বলা হয়েছে যুদ্ধ থেমেছে, কিন্তু বাস্তবে যুদ্ধ থামেনি। বর্তমানে তার পরিবার গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের ধ্বংসস্তূপের মধ্যে একটি তাঁবু শিবিরে বসবাস করছে। গেল অক্টোবরে হওয়া চুক্তির মাধ্যমে 2 বছরের যুদ্ধের পর গাজায় বড় ধরনের লড়াই বন্ধ হয়েছিল, তবে স্থায়ী সমাধানের পথে অগ্রগতি থমকে গেছে। সেই সমাধানের অংশ হিসেবে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণ এবং গাজার পুনর্গঠনের কথা ছিল।
বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার অর্ধেকেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। সেখানে অধিকাংশ ভবন ধ্বংস করা হয়েছে এবং বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2 মিলিয়নের বেশি মানুষ এখন উপকূলীয় একটি ছোট এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন বা অস্থায়ী তাঁবুতে বসবাস করছে, যেখানে কার্যত হামাসের নিয়ন্ত্রণ রয়েছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় প্রায় 850 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও এতে যোদ্ধা ও বেসামরিক নাগরিক আলাদা করে উল্লেখ করা হয়নি। ইরান যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের কয়েকটি হামলার লক্ষ্য ছিল হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর অবস্থান। 14 এপ্রিলের পর থেকে অন্তত 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে স্বাস্থ্য ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। অ্যাকলেডের গবেষক নাসের খদুর বলেন, এপ্রিল মাসে প্রায় 30টি পৃথক ঘটনায় ইসরায়েল হামাস অন্যান্য সশস্ত্র গোষ্ঠী, পুলিশ সদস্য, পুলিশ স্টেশন এবং নিরাপত্তা চৌকিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার মতে বেশিরভাগ হামলাই হামাস নিয়ন্ত্রিত এলাকায় হয়েছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে গোলাবর্ষণ, ড্রোন হামলা ও গুলিবর্ষণ অব্যাহত ছিল, যেখানে নারী ও শিশুসহ বেসামরিক লোকজনও হতাহত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে বোমা বর্ষণে যোগ দেওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী একই সঙ্গে লেবাননেও ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে লড়াই কিছুটা কমলেও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া পৃথক যুদ্ধবিরতির পরেও পুরোপুরি বন্ধ হয়নি। আকাশ ছোঁয়া স্বপ্ন দেখতে কোনো বিশেষ পদমর্যাদার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় অদম্য ইচ্ছাশক্তির। পাকিস্তানের হরিপুরের এক দর্জি বাবা আজ সেই সত্যরই প্রমাণ দিল, যার সেলাই মেশিনের চাকার শব্দের আড়ালে লুকিয়ে ছিল সন্তানদের নিয়ে পাহাড় সম স্বপ্ন। আর সেই স্বপ্নেরই প্রতিফলন আজ বিশ্বজুড়ে প্রশংসিত। খাইবার গার্লস মেডিকেল কলেজের সমাবর্তনে 17টি স্বর্ণপদক জিতে রেকর্ড করলেন তার মেয়ে কান্দিল মুর্তজা। পাকিস্তানের পেশোয়ারের খাইবার গার্লস মেডিকেল কলেজের সমাবর্তন মঞ্চ, চারদিকে মুহুর্মুহুর করতালির শব্দ। মঞ্চে দাঁড়িয়ে এক তরুণী, যার গলায় একের পর এক ঝুলছে 17টি স্বর্ণপদক। তিনি কান্দিল মুর্তজা। কলেজের ইতিহাসে এর আগে আর কোনো শিক্ষার্থী এত বেশি স্বর্ণপদক অর্জনের নজির করতে পারেননি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে এই সাফল্যের ঝিলিক ছাপিয়ে সবার নজর কেড়েছে মঞ্চে থাকা এক বৃদ্ধ। তিনি কান্দিলের বাবা, পেশায় একজন সাধারণ দর্জি। কাঁচি আর সুই সুতার লড়াইয়ে যিনি বছরের পর বছর সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের পূরণ করে গেছেন। আজ মেয়ের এই অসামান্য অর্জনে তার চোখের কোণায় চিকচিক করছিল আনন্দ অশ্রু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে আবেগ ঘন মুহূর্তটি এখন নেট দুনিয়ায় ভাইরাল। কান্দিলের এই পথ চলা মোটেও সহজ ছিল না। প্রতিকূলতাকে সঙ্গী করে মেধার যে স্বাক্ষর তিনি রেখেছেন তা বিস্ময়কর। কেবল কান্দিলই নন, এই দর্জি বাবার প্রতিটি সন্তানই আজ সাফল্যের শিখরে। কান্দিলের এক বোন বর্তমানে খাইবার মেডিকেল কলেজে পড়াশোনা করছেন। অন্য এক বোন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে গ্রেড 17 অফিসার হিসেবে কর্মরত। আরেক মেয়ে পিএইচডি সম্পন্ন করে বর্তমানে ইসলামাবাদে কর্মরত আছেন। তাদের একমাত্র ছেলেও একজন প্রকৌশলী। 17টি স্বর্ণপদক জিতে কান্দিল যে উচ্চতা স্পর্শ করেছেন তা পাকিস্তানের লাখো শিক্ষার্থীর জন্য এখন এক অদম্য অনুপ্রেরণার নাম। তামিলনাড়ুর রাজনীতিতে আজ শুরু হতে যাচ্ছে এক ঐতিহাসিক ও নাটকীয় অধ্যায়। অভিনেতা থেকে রাজনীতির মঞ্চে উঠে আসা বিজয়ের নেতৃত্বাধীন দল তামিকা ভিক্টরি কাজাগাম আজ বিধানসভায় মুখোমুখি হতে যাচ্ছে সবচেয়ে বড় পরীক্ষার, আস্থা ভোটের। মাত্র 2 বছরের পুরনো একটি রাজনৈতিক দলের জন্য এই মুহূর্ত যেমন গৌরবের, তেমনি টিকে থাকার লড়াইও বটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যার অঙ্কে বিজয়ের সরকার আপাতত নিরাপদ অবস্থানেই রয়েছে। তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসন। বর্তমানে বিজয়ের দলের হাতে রয়েছে 107 জন বিধায়ক, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি নিজের একটি আসন ছেড়ে দিয়েছেন। তার জোট সঙ্গী কংগ্রেসের রয়েছে আরও 5 জন সদস্য। এছাড়া সিপিআই,
সিপিএম, আইইউএমএল ও বিসিকে সহ ডিএমকে জোটের কয়েকটি শরিক দলের বাইরে সমর্থন দিচ্ছে, যাদের সম্মিলিত সংখ্যা ৮। সব মিলিয়ে বিজয়ের পক্ষে দাঁড়াতে পারে প্রায় ১২০ জন বিধায়ক। তবে এই সমীকরণে এখনো রয়েছে অনিশ্চয়তার ছায়া। শ্রীনিবাস সেতুপাথী নামের এক বিধায়কের ভোট অধিকার নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালতের রায় যদি বিজয়ের পক্ষে যায়, তাহলে তার শিবির থেকে এক ভোট হারাবে। যদিও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য সেটি বড় হুমকি হয়ে উঠবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আজকের আস্থা ভোটের সবচেয়ে বড় রাজনৈতিক চমক হয়ে উঠছে এআইএডিএমকের ৩০ জন বিদ্রোহী বিধায়কের অবস্থান। তারা সরাসরি বিজয়ের পক্ষে ভোট না দিলেও ভোটদানে বিরত থাকলে পরিস্থিতি আরও সহজ হয়ে যাবে টিভিকে সরকারের জন্য। এই বিদ্রোহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দলটির বর্তমান নেতা। বিদ্রোহী শিবিরের অভিযোগ, পালানিস্বামী গোপনে চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকের সঙ্গে সমঝোতা করে দলের আদর্শ থেকে সরে গেছেন। ফলে আজকের এই ফ্লোর টেস্ট শুধু বিজয় সরকারের ভাগ্য নির্ধারণ করবে না, বরং তামিলনাড়ুর বহু দশকের দ্রাবৃত রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাবে তারও ইঙ্গিত দেবে। দক্ষিণ ভারতের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা বিজয় কি শেষ পর্যন্ত নিজের অবস্থান পাকাপোক্ত করতে পারবেন, নাকি পুরনো রাজনৈতিক শক্তির চাপেই টালমাটাল হবে তার সরকার? সেই উত্তর মিলবে আজই। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। হঠাৎ করেই ভারত ও বাংলাদেশ সীমান্ত নিয়ে আবারও তীব্র আলোচনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছে বিজেপি। এই সিদ্ধান্তের পর বাংলাদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফলে সীমান্ত নিয়ে আবারও দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত সোমবার প্রধানমন্ত্রী সভা বৈঠকেই বাংলাদেশ সীমান্তের বাকি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার। সেই বৈঠক শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেয়া হবে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী বাংলাদেশ ভারত সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬ কিলোমিটারের বেশি। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমানা প্রায় ২,২১৬ কিলোমিটার। বর্তমানে পশ্চিমবঙ্গে ৫৬৩ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নির্মাণ বাকি রয়েছে। বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারত সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সেই সময় দুই দেশের সীমান্তবাসীদের মধ্যেও রেষারেষির ঘটনা ঘটে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুশিনের মতো ঘটনা ঘটায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিএনপি সরকার গঠনের পর সেই উত্তেজনা কমেছে। বর্তমানে সম্পর্ক উন্নয়নে কাজ শুরু করেছে ভারত ও বাংলাদেশ। এর মধ্যেই পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ঘোষণা দিয়ে পরিস্থিতি কিছুটা ঘোলাটে করে ফেলেছে। এদিকে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে বেড়া নির্মাণের এই উদ্যোগকে ঘিরে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর সুযোগ নেই। সীমান্তে মানবিক আচরণ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিষয়টিকে ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি জানান, সীমান্তে অনুপ্রবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, সীমান্ত সুরক্ষার নামে যদি বাংলাদেশের মর্যাদাহানি বা আগ্রাসী মনোভাব দেখানো হয়, তাহলে তারা এর বিরোধিতা করবে। তারা মনে করছে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের এই উদ্যোগ নিরাপত্তার চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যেই বেশি নেওয়া হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিলেও তাতে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, আর তা হল জমি অধিগ্রহণের ঝামেলা। সীমান্তের ১৭৪ কিলোমিটারেরও বেশি অংশ রয়েছে যেখানে জমি অধিগ্রহণ ও ভূমিধস সমস্যা, এমনকি কিছু এলাকায় জলাভূমি রয়েছে। বিএসএফের সাবেক মহাপরিচালক পিকে মিশ্রর মতে, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে গ্রামবাসীদের জমি অধিগ্রহণের চ্যালেঞ্জটাই সবচেয়ে বড় সমস্যা।
বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বারবার রং পাল্টানোই সীমান্তকে আরও সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আগ্রাসী অবস্থান নিলে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনরায় জোড়া লাগতে অনেক সময় লেগে যেতে পারে বলে সতর্ক করেছেন তারা। ইরানের যুদ্ধ শুরু করার পর থেকে নিজ দেশে জনপ্রিয়তা হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তারপরেও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। সম্প্রতি চীন সফরের আগে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ছোট্ট তবে কড়া জবাব দিয়েছেন তিনি, যা থেকে স্পষ্ট সাধারণ আমেরিকানদের বর্তমান কিংবা ভবিষ্যৎ কোনোটি নিয়েই মাথা ব্যথা নেই ডোনাল্ড ট্রাম্পের। ইরান যুদ্ধ ঘিরে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তখন যুক্তরাষ্ট্রের ভেতরে বাড়ছে অর্থনৈতিক চাপ, জ্বালানির দাম বাড়ছে, মূল্যস্ফীতি বাড়ছে, সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় তিনি আমেরিকানদের আর্থিক কষ্টের বিষয়টি গুরুত্ব দিচ্ছেন না। মঙ্গলবার হোয়াইট হাউসের সাউথ লনে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। চীনে কূটনৈতিক সফরে যাওয়ার আগে তাকে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে আমেরিকানদের অর্থনৈতিক পরিস্থিতি তাকে কতটা ভাবাচ্ছে। ট্রাম্পের উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু বেশ কড়া, একটুও না। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোই তার একমাত্র লক্ষ্য। সাধারণ মানুষের আর্থিক কষ্ট, শেয়ার বাজারের ওঠানামা কিংবা অর্থনৈতিক চাপ, এসব তার কাছে দ্বিতীয় বিষয়। তার ভাষায়, আমি শুধু একটা বিষয় নিয়ে ভাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র না পায়। মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালনে $4.50 পৌঁছেছে। ডিজেলের দাম আরও বেশি। জ্বালানির এই মূল্যবৃদ্ধি ধীরে ধীরে পুরো অর্থনীতিকে চাপে ফেলছে। এপ্রিল মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 3.8%, যা প্রায় 3 বছরের মধ্যে সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলছেন, এর বড় কারণ হলো জ্বালানি ব্যয়ের বৃদ্ধি। এমন অবস্থায় ট্রাম্পের মন্তব্য রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করছেন, সাধারণ মানুষের দুর্ভোগের সময় প্রেসিডেন্ট বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। মিশিগানে ডেমোক্র্যাট মুখপাত্র লিয়া লেস জেন্সকি বলেন, মানুষ যখন নিত্যপণ্যের দাম সামলাতে হিমশিম খাচ্ছে, তখন ট্রাম্প যেন প্রকাশ্যেই বলে দিলেন তিনি এসব নিয়ে ভাবেন না। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনৈতিক চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনও শক্ত অবস্থানে আছে। সাম্প্রতিক চাকরির প্রতিবেদনে দেখা গেছে, কর্মসংস্থান প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। একই সঙ্গে শেয়ার বাজারেও রেকর্ড উচ্চতা রয়েছে। কিন্তু জনমত জরিপ বলছে, সাধারণ মানুষ এতটা আশাবাদী নয়। সম্প্রতি CNN SSRS জরিপ অনুযায়ী 70% আমেরিকান ট্রাম্পের অর্থনৈতিক নীতিতে অসন্তুষ্ট। এছাড়া অধিকাংশ মানুষ মুদ্রাস্ফীতি ও ইরান সংকট মোকাবেলায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়েও নেতিবাচক মত দিয়েছেন। এর মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়েছে। রবিবার ইরানের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প সেটিকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। আর সোমবার তিনি জানান, বর্তমান যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে।
good girl. 208 billion transistors. 我觉得他来中国访华肯定是想达成共识，对他，同时他那个美国的经济其实也是逐步下跌的，他有意识的来，肯定是想往一个好的趋势发展。不可靠。他这个人好像是80岁了吧，年龄也挺大的，反正挺能闹腾的，挺能折腾，是吧？动不动就跟其他国家有什么冲突啊之类的，反正我对他印象特别不好，对。我不知道他有没有诚意，反正是我觉得我们来说，作为中国人，而且作为这个贸易方面的这个人，我希望能有一些好的政策吧。好好玩！哇靠，这么帅！哇塞，太帅了！来，这就是。大統領を乗せた車がホテルに入りました。This is a one-way attack drone. That means that it's meant to attack, not to intercept other drones. And right now we expanded the capability to not just be in one way, but also to add. In here we have a quick release system in which you can put a payload. It will be either a charge or a device that we have that can hold charges. What is that for? To be able to drop it. Instead of crashing into something, it can drop a charge and go back to base. So right now, and survive.
Suntem în proces de discuții cu guvernul român și cu alte guverne pentru achizițiile SAFE și pentru alte contracte și o să putem să vă zicem într-o lună, cum știți, dacă vom face produse SAFE aici la noi. Și Europa va fi într-o poziție să devină un net exportatoare de drone spre Latin America, spre Africa, Asia de Sud-Est și aici este scopul nostru. Noi suntem un business. We need to build a single market in Europe for defense industry. There's too much fragmentation. Look, guys, I mean, by 2030, European countries will spend 800 billion on defense per year, which is almost very close to what the US is spending. But we don't have to, you know, we only have to spend more than Russia, right? It's going to be many times more than Russia. So 800 billion, it's a lot of money. And yet the fragmentation is preventing it. Disciplina și munca unor echipe românești. Și acest lucru este important. Iar această facilitate în Brașov, a doua pentru Robotics,